প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে কি তোমরা শুধু বাইরে চলাফেরা করো না বাসায় অবস্থান করো? বাসায় অবস্থান করে শুধু শুধু বসে থাকো না পড়াশোনা করো? অবশ্যই পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তার কারণ পড়াশোনার কোনো বিকল্প নেই। বুঝতে পারছো? পড়াশোনার কোনো বিকল্প নেই, লেখাপড়া অবশ্যই করতে হবে। শোনো, একটা জাতিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে প্রথমে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। তাহলে বুঝতে পারছো পড়াশোনার কতটা গুরুত্ব। অর্থাৎ আমাদেরকে যদি ধ্বংস করতে চায়, কেউ যদি ধ্বংস করতে চায়, তাহলে ছলে বলে কৌশলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রথমে ধ্বংস করে দিবে। তাহলে বুঝতেই পারছো যে লেখাপড়া জীবনে কত গুরুত্বপূর্ণ, তাই না? তো অবশ্যই তোমরা করোনাকালীন সময় এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা এটা আহ, আল্লাহ আহ, চাইলে যে কোনো মুহূর্তে হয়তো বা এটা স্বাভাবিক পরিবেশ করে দিতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কি করবে বলা মুশকিল। তা আমরা শুধু এটুকুই করতে পারি যে সাবধানতা অবলম্বন করে চলতে পারি। আর সেই সাবধানতা অবলম্বন হিসেবে অবশ্যই আমরা প্রয়োজন ছাড়া বাইরে বাইরে যাব না। ঠিক আছে? প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না, বাড়িতে অবস্থান করব। আর বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করে। আর বাড়িতে শুধু শুধু বসে না থেকে অবশ্যই পড়াশোনা করব, লেখাপড়া করব এবং অবসর সময়ে কি করব? মায়ের কাজে, মা বাবার কাজে কি করব? সহায়তা করব। ঠিক আছে? হ্যাঁ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা গত ক্লাসে যে বাড়ির কাজগুলো দিয়ে দিছিলাম, এবার এসো আমরা সেই কাজগুলো নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? বাড়ির কাজগুলো নিয়ে একটু আলোচনা করি। তাহলে বের করো, দেখো 29 পৃষ্ঠায় যে বাড়ির কাজগুলো দিছিলাম সেই প্রশ্নগুলো আছে, দেখো 29 পৃষ্ঠায়। বের করো। তাহলে আমরা যে কালকে বাড়ির কাজগুলো দিছিলাম এগুলো নিয়ে একটু আলোচনা করি নাকি? তাহলে দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এই প্রশ্নগুলো তোমরা পড়েছো? গোল আলু মূল নয় কেন? গোল আলু মিষ্টি আলু আর গোল আলু কিন্তু আলাদা। আবার একটু একদম বলো তো। হুম। হুম। তাহলে গোল আলু হচ্ছে স্ফীতকন্দের উদাহরণ। স্ফীতকন্দে কি থাকে? পর্ব, মধ্যপর্ব, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল, তাই না? স্বল্পপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য ফিত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। অর্থাৎ গোল আলুতে কি আছে? গোল আলুতে কি আছে? পীতকন্দে পর্ব, মধ্যপর্ব, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল রয়েছে। আর এই পর্ব, মধ্যপর্ব, স্বল্পপত্র, কাক্ষিক মুকুল এগুলো কোথায় থাকে? কাণ্ডে থাকে, তাই না? এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে গোলামকে কি বলা হয়? মূল না বলে কাণ্ড বলা হয়। ঠিক আছে? মূল না বলে কাণ্ড বলা হয়। অর্থাৎ গোল আলুর মধ্যে কি আছে? পর্ব, মধ্যপর্ব, স্বল্পপত্র এবং কাক্ষিক মুকুল।
এই সকল বৈশিষ্ট্যের কারণে গোল আলুকে মূল না বলে কাণ্ড বলা হয়। ঠিক আছে। তারপর দেখো, মূল কি কি কারণে রূপান্তরিত হয়, কি কি কাজের জন্য মূল রূপান্তরিত হয় পড়ছো? মূল কি কি কাজের জন্য রূপান্তরিত হয়? হ্যাঁ, খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদন, তাই না? তারপর দেখো, পাতা কি কি কারণে রূপান্তরিত হয়? আপত্তি, খাদ্য সঞ্চয়, তারপর পছন্দ খাদ্যের প্রজনন এবং সংযোগপত্র, স্বল্পপত্র, এই সকল বিশেষ। তাহলে কি আমি আবার একটু বলি, দেখো যে আকর্ষী, খাদ্য সঞ্চয়, পতঙ্গ ফাঁদ, প্রজনন, কন্টকপত্র, তারপরে স্বল্পপত্র, এই সকল বিশেষ প্রয়োজনে কি হয়, কাণ্ড, এই পাতা রূপান্তরিত হয়ে থাকে। এই সকল বিশেষ কাজ সম্পাদনের জন্য কাঁটা রূপান্তরিত হয়ে থাকে। তারপরে এই যে আছে, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট, যে পাতার প্রধান কাজ হচ্ছে কি, খাদ্য তৈরি করা। আচ্ছা, পৃথিবীতে একটাই প্রাণী আছে, একটাই কি জীব আছে, যেটা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, সেটা কি বলতো? কি? আবার বলো। উদ্ভিদ, good। অর্থাৎ উদ্ভিদ ব্যতীত যতগুলো জীব পৃথিবীতে আছে, কেউ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভর করে কি করে চলাফেরা করে। অর্থাৎ বেঁচে থাকার জন্য অন্যর উপর নির্ভর করতে হয়, তাই না? একমাত্র উদ্ভিদ যে নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে। এই উদ্ভিদের পাতার প্রধান কাজ হচ্ছে কি, খাদ্য, খাদ্য তৈরি। না, আমি বলছি যে এই পাতার প্রধান কাজ সেই জায়গাতে, এই পাতার, উদ্ভিদের পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। ঠিক আছে। তারপর দেখো, মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল। মিষ্টি আলু একটি রূপান্তরিত মূল। ফণী মনসা একটি রূপান্তরিত, ফণী মনসা কি একটি রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে। তাহলে তাহলে আমরা আহ, আহ, গতকালের যে বাড়ির কাজটা দিয়েছিলাম, এটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। আমি আশা করছি তোমরা বাড়িতে একটু পড়াশোনা করেছো। হ্যাঁ, বলো। বুঝতে পারিনি। বলো। টিক চিহ্ন দিয়ে, একটু স্পষ্ট করে বলো তো আবার, কি বলছো? টিক চিহ্ন পড়া দেবো মানে এমসিকিউ? এমসিকিউ, এমসিকিউ, এমসিকিউ গুলো তো আছে, এগুলো তোমরা, এগুলো পড়েছো? এমসিকিউ গুলো পড়ছো? এই যে বহু নির্বাচনী প্রশ্ন। ঠিক আছে। তাহলে আসো দেখি আমরা বহু নির্বাচনী গুলো নিয়ে একটু আলোচনা করি। বলছে কি, কোন উদ্ভিদের মালা আকৃতির মূল থাকে, কোন উদ্ভিদের? করলা, গুড। হ্যাঁ, করলা। রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো কি বলো? হুম? সুস্পষ্ট পর্ব, মধ্যপর্ব,
হবে থাকে, অর্থাৎ 1 এবং 3, তাই না? 1 এবং 3। দেখো এখানে একটা আহ কিসের পেঁয়াজ না রসুন? পেঁয়াজ। পেঁয়াজের চিত্র দেওয়া আছে, তাই না? পেঁয়াজের চিত্র দেওয়া আছে। এখন বলছে এম চিহ্নিত অংশটির কাজ কি? এম চিহ্নিত, দেখো, খাদ্য জমা করা, কাক্ষিক মুকুলকে রক্ষা করা, প্রজননে। গুড। খাদ্য জমা করা এবং কাক্ষিক মুকুলকে রক্ষা করা। হুম। উদ্ভিদের কোন অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়? এম, এম এবং ও, তাই না? এন এবং ও, এন এবং ও। এন, এই যে এন, যেটা তোমার মুকুল বের হয়, যেটা কি নতুন নতুন পাতা বের হয়, ওইটাই বের হয়, নতুন পাতা আকারে বের হয়। এন এবং ও, ঠিক আছে। আচ্ছা, সৃজনশীল গণিত তুমি না পড়োনি, তাই না? সৃজনশীল গণিত পড়োনি। আচ্ছা, একটা কাজ করো, তোমরা এই আগামী আহ, মানে ক্লাসে বাড়ির কাজ হিসাবে এই দুটো সৃজনশীল দিয়ে দিব। দুটো দিব না একটা দিব, বলো? দুটো দিব না একটা দিব? দুইটা। আচ্ছা, দুইটাই তাহলে তোমরা আগামী ক্লাসের জন্য সৃজনশীল প্রশ্ন দুটো পড়ে আসবে, ঠিক আছে? আজকে আমরা এখন নতুন একটা অধ্যায়ে যাই, ঠিক আছে? আজকে আমরা একটা নতুন অধ্যায়ে যাই, বুঝতে পারছো? তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় কেন, এখানে দ্বিতীয় অধ্যায় পড়ছি আমরা, দ্বিতীয়। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়টা আসো তো দেখি, দ্বিতীয় অধ্যায় কি আছে। হ্যাঁ, উদ্ভিদ প্রাণী কোষের সংগঠন। কোষীয়। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, তাই না? আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আজকে একটু আলোচনা করি, ঠিক আছে? দেখো, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় যদি আমরা পড়ি তাহলে কি কি জানতে পারবো? উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে। হ্যাঁ, এটা তো দ্বিতীয় অধ্যায়ের নাম, উদ্ভিদ ও প্রাণী কোষীয় সংগঠন। এই এই অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো, দেখো, কি কি জানতে পারবো? উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে পারবো। প্রাণী এবং উদ্ভিদ কোষের কি করতে পারবো? তুলনা করতে পারবো, তাই না? তারপর কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবো। তারপর বিভিন্ন প্রকার টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবো। উদ্ভিদ ও প্রাণী টিস্যুর পার্থক্য করতে পারবো, তাই না? এবার এসো, আমরা এই অধ্যায়ের প্রথম এবং দ্বিতীয় পার্ট দুটো নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রথম 1 এবং 2 পার্ট নিয়ে আলোচনা করি। 1 এবং 2 পার্টে রয়েছে কি? উদ্ভিদ কোষের বর্ণনা, একটু উদ্ভিদ কোষের বর্ণনা, তাই না? কোষ কি? এবার এসো আমরা আলোচনা করি, কোষ কি? কোষ কি? জীবদেহের ক্ষুদ্রতম অংশকেই জীবদেহ গঠনের ক্ষুদ্রতম অংশকেই কোষ বলা হয়। অর্থাৎ যে কোনো জীবদেহ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত, এই ক্ষুদ্রতম একক অংশকেই কোষ বলা হয়। অর্থাৎ জীবদেহ গঠনকারী একক ক্ষুদ্রতম অংশকেই কোষ বলা হয়। দেখো, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, বুঝতে পারছো? অর্থাৎ জীবদেহের
জীবদেহের ক্ষুদ্রতম জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক বা অংশকে কোষ বলা হয়। আর দেখো, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। তার কারণ পৃথিবীতে এক কোষীয় প্রাণী আছে, তাই না? এক কোষীয় প্রাণী আছে না, জীব আছে না? এক কোষীয় একটা জীবের উদাহরণ দাও তো। এক কোষীয় একটা জীবের নাম বলতে পারবে? হুম? আচ্ছা, আচ্ছা, না পারাই স্বাভাবিক। এক কোষীয় একটা জীবের উদাহরণ যেমন বলা যায় যে ভাইরাস। ভাইরাস একটি এককোষী, বুঝতে পারছো? হ্যাঁ, ভাইরাস একটি এককোষীয় জীব। তাহলে কি, যে প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। জীবদেহে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একককেই কোষ বলা হয়। জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একককেই কোষ বলা হয়। প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত, তাই না? একটি আদর্শ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। আমরা এই পাঠে একটি আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই পাঠে আমরা একটি আদর্শ উদ্ভিদ কোষ নিয়ে আলোচনা করব। একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত। একটি আদর্শ উদ্ভিদ কোষ কয়টা অংশ নিয়ে গঠিত? প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, তাই না? একটা হচ্ছে কোষ প্রাচীর এবং অপরটি হচ্ছে প্রোটোপ্লাজম। হ্যাঁ, আগে আমরা এই দুটো নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে কোষ প্রাচীর। একটি আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত দুইটি অংশ নিয়ে গঠিত, প্রধানত দুইটি অংশ, তাই না? একটা হচ্ছে কোষ প্রাচীর আর অপরটি হচ্ছে প্রোটোপ্লাজম। এখন দেখো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কোষ প্রাচীর কি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে একটি পুরু প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। এটি সেলুলোজ দ্বারা গঠিত। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের আবরণী প্লাজমা পর্দা দ্বারা গঠিত। কোষের সজীব অংশকে, কোষ প্রাচীরের কাজ কি? কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করাই হচ্ছে কোষ প্রাচীরের প্রধান কাজ, তাই না? কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা কোষ প্রাচীরের প্রধান কাজ। এবারে তো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম দেখো, প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের নানাবিধ ক্রিয়ার ফলে, তাই না? তাহলে কি, কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, তাই না? কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ হচ্ছে প্রোটোপ্লাজম, তাই না? প্রোটোপ্লাজম অর্থাৎ কোষের ভিতরে যে অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন যে পদার্থগুলো থাকে, এই পদার্থগুলোই হচ্ছে প্রোটোপ্লাজম। এই যে দেখো, এই একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে, এর ভিতরে এই যে দেখো ক্ষুদ্র 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 করে দেওয়া আছে যে অংশগুলো, এগুলো হচ্ছে প্রোটোপ্লাজম, বুঝতে পারছো? প্রোটোপ্লাজমের নানাবিধ ক্রিয়ার ফলে জীবের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমের পানির পরিমাণ সাধারণত শতকরা ৬০ থেকে ৯০। এটা এটা কিন্তু এই বহু নির্বাচনী প্রশ্নে আসে, বুঝতে পারছো? এটা বহু নির্বাচনী প্রশ্নে আসে যে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬০ থেকে ৯০ ভাগ।
প্রোটোপ্লাজমে কোষের প্রধান দুইটি অংশ। প্রোটোপ্লাজম কোষের প্রধান আবার দুটি অংশ আছে। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের প্রধান দুইটি অংশ রয়েছে। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। বুঝছো? সাইটোপ্লাজম দেখো, কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়। নিউক্লিয়াসের বাহিরে দেখো, নিউক্লিয়াস একটা দেখো দেওয়া আছে, এই যে এটা, এটা হলো নিউক্লিয়াস, এটা বুঝতে পারছো? এই যে এটা, এটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বাদে যে অংশটা রয়েছে, এই অংশটা হচ্ছে প্রোটোপ্লাজম, এই সাইটোপ্লাজম। বুঝতে পারছো? এই নিউক্লিয়াস বাদে যে অংশগুলো রয়েছে এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে দেখো যে কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়া কার্যকলাপের সাথে সংশ্লিষ্ট সবুজ বস্তুসমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত অঙ্গ রয়েছে, এই সকল অঙ্গাণুর সমষ্টিকে বলা হয় সাইটোপ্লাজম অঙ্গাণু। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। দেখো কি কি সাইটোপ্লাজমের মধ্যে কি কি অঙ্গাণু দেখা যায়। একটা হচ্ছে প্লাস্টিড, একটা মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, লাইসোজোম এবং সেন্ট্রিওল। সেন্ট্রিওল, বুঝতে পারছো? এছাড়া আরেকটি অংশ আছে কোষ গহ্বর। কোষ গহ্বর, বুঝতে পারছো? এই যে সবচেয়ে বড় অংশ কি, এটা হচ্ছে কি কোষ গহ্বর। এই বিসির মতো যে অংশটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে কোষ গহ্বর। বুঝতে পারছো? তারপর দেখো, এটা তো সাইটোপ্লাজম গেল। সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু আছে এটা আমরা জানলাম। এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের বাহিরে আরেকটি অঙ্গাণু রয়েছে, সেটা হচ্ছে কি কোষ গহ্বর। এই যে বড় অংশটা কোষ গহ্বর বিচির মতো, বুঝতে পারছো? এবার আমরা নিউক্লিয়াসে কি কি অঙ্গাণু রয়েছে, নিউক্লিয়াসটার অঙ্গাণুগুলো নিয়ে জানি। দেখো নিউক্লিয়াসের মধ্যে কি কি রয়েছে। নিউক্লিয়াসের মধ্যে দেখো, ও এখানে আবার তোমার এই যে এই, আচ্ছা নিউক্লিয়াসের অঙ্গাণুগুলো নিয়ে আমরা জানি। নিউক্লিয়াসে দেখো, প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। প্রতিটি নিউক্লিয়াস দেখো 13 পৃষ্ঠা দেখো, প্রতিটি নিউক্লিয়াস 4টি অংশের সমন্বয়ে গঠিত। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা এবং নিউক্লিয় প্লাজম। দেখো 13 পৃষ্ঠায় আছে। নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস সবচেয়ে গোলাকার যে অংশটি সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে হচ্ছে কি নিউক্লিয় প্লাজম, বুঝতে পারছো? তারপরে নিউক্লিয় প্লাজম, তারপরে এই যে পেঁচানো যে অংশগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু। বুঝতে পারছো? নিউক্লিয় প্লাজম বা ক্রোমাটিন তন্তু দেখো দেওয়া আছে। বুঝতে পারছো? নিউক্লিয় নিউক্লিয় লাস হচ্ছে গোলটা। বুঝতে পারছো? যে গোল অংশটা হচ্ছে নিউক্লিয় নিউক্লিয় লাস, এটা নিউক্লিয় লাস। অর্থাৎ নিউক্লিয়াসের 4টে অংশ। তুমি দেখো নিউক্লিয়াসের 4টে অংশ, একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, আরেকটা হচ্ছে নিউক্লিয় লাস, আরেকটা হচ্ছে নিউক্লিয় জালিকা, আরেকটা হচ্ছে নিউক্লিয় প্লাজম। বুঝতে পারছো? নিউক্লিয় প্লাজম, ঠিক আছে? নিউ দেখো আমরা এবার নিউক্লিয়
পর্দা, প্রথমটা দেখি, সজীব এবং দ্বিস্তর বিশিষ্ট পর্দা দিয়ে প্রতিটি নিউক্লিয়াস আবৃত থাকে, তাকে নিউক্লিয়ার পর্দা বলা হয়। নিউক্লিয়ার পর্দা অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। অর্থাৎ নিউক্লিয়াসের যে চারিদিকে ঘিরে থাকে নিউক্লিয়াসের যে পর্দাটা, এই পর্দাটাকে বলা হয় নিউক্লিয়ার পর্দা। আর এই নিউক্লিয়ার পর্দাটা অসংখ্য ছিদ্র দ্বারা গঠিত, আর এই প্রত্যেকটি ছিদ্রকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে দেখো নিউক্লিয় প্লাজম। নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম হচ্ছে নিউক্লিয় প্লাজম বা কারিওলিফ। বুঝতে পারছো? যেটা এই যে ছোট ছোট ক্ষুদ্র 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 দাগ দেওয়া আছে না, বিন্দুর মতো, এগুলো সবই হচ্ছে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম, বুঝতে পারছো? এটি নিউক্লিওলাস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে, নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। তারপরে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত প্রতিটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। তারপরে হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় প্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠিত অংশগুলোকে বলা হয় নিউক্লিয় নিউক্লিয় জালিকা। অর্থাৎ এই যে পেঁচানোর মতো যে অংশগুলো, এগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতকগুলো টুকরায় পৃথক হয়ে যায়। অর্থাৎ যখন কোষ বিভাজন হয় তখন এই সুতার মতো অংশগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা ক্ষুদ্র ক্ষুদ্র টুকরায় বিভক্ত হয়ে যায়। প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলা হয়। বুঝতে পারছো? এগুলো নৈবিত্তিকে আছে। তাহলে শুনো, আজকে আমরা এ পর্যন্তই রাখি নাকি? আজকের ক্লাস এ পর্যন্তই থাক নাকি? শুনতে পাচ্ছ তোমরা? আজকে আর পড়াবো না এ পর্যন্তই রাখবো? এই পর্যন্তই থাক। তোমার হচ্ছে 3 এবং 5 এই পাঠ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 5 পাঠ পর্যন্ত তোমরা ভালোভাবে পড়ে নিবে, ঠিক আছে? আর এখানে পড়তে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই বাড়িতে অবস্থান করবে এবং বাড়িতে থেকে ভালোভাবে কি লেখাপড়া করবে। সবাইকে ধন্যবাদ।